বাংলাদেশের রাজনীতিতে কেউ যখন 17 বছর পর ফিরে আসে, প্রশ্নটা হয় সে ফিরছে কি শুধু দেশে নাকি ক্ষমতায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যতই দিন যাচ্ছে নির্বাচন ঘনিয়ে আসছে এবং নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের প্রচারণা চলছে এবং এই নির্বাচনে আমি তিনটা পক্ষকে কিন্তু দেখতে পাচ্ছি। তিনটা পক্ষ হলো কে কে? একটা হলো বিএনপি, একটা জামাতে ইসলাম, আর একটা সরকার। আপনারা বলবেন যে সরকারের সঙ্গে তো বিএনপি এবং জামাতের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কোনো বিরোধ নেই, তারা পরস্পরের প্রতিপক্ষ নয়, তাহলে সরকারকে আপনি কেন আরেকটা পক্ষ বলছেন? হ্যাঁ, আমি বলছি সরকার বিএনপি এবং জামাতের সঙ্গে সরাসরি নির্বাচন করছে না, কিন্তু তারা যেন জনগণ এবং আইনের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে। কিভাবে বলছি? বিএনপির নেতৃত্বে কে আছেন? তারেক রহমান। তারেক রহমান বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিএনপির ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, উনিও বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছেন। আর ডক্টর আলী রিয়াজ একজন বিদেশি নাগরিক, আমেরিকার নাগরিক, উনি আমাদেরও জন্মগতভাবে নাগরিক, পরে বাংলাদেশের নাগরিকত্ব ওটাও রেখেছেন, এবার আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, শপথ নিয়েছেন যে আমেরিকার স্বার্থ রক্ষা করবেন। তিনি সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন এবং হার পক্ষে ভোট চাচ্ছেন। আমাদের তারেক রহমান এবং আমাদের শফিকুর রহমান, ওনারা কিন্তু ভোট চাইতে যে কাউকে আইন ভাঙতে বলছেন না, কিন্তু আলী রিয়াজ সাহেব আইন ভাঙতে বলছেন। উনি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন যে আপনারা হার পক্ষে ভোট চান। আবার এদিকে ইলেকশন কমিশন বলছেন যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি হার পক্ষে অথবা নার পক্ষে কোনো একটা পক্ষে যদি তারা ভোট চান, তারা কেবল আইনি লঙ্ঘন করবেন না, তাদের দণ্ড পর্যন্ত দেওয়া যাবে। তাদের 1 বছর থেকে 5 বছর পর্যন্ত দণ্ড হতে পারে। এবার বুঝেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোথায় যাবেন? তারা তো অলরেডি এর মধ্যে দণ্ডের কাজ করে ফেলেছেন, তারা সাজা পাওয়ার মতো অপরাধ করে ফেলেছেন। এবং দেশের এমন কোন সরকারি অফিস নেই যেখানে নাকি হার পক্ষে প্রচারণা শুরু করে দেওয়া হয়নি। তাহলে এই দণ্ড কাকে দেওয়া হবে? নির্বাচন কমিশন বলছে যে এখানে নতুন করে আমার বলার কিছু নেই, এটা তো আইনই আছে। গণপ্রতিনিধিত্ব যে আইনটা, যেটাকে আরপিও বলা হয়, যে আইনের অধীনে নির্বাচন হয়, সে আইনই আছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনের কোন একটা পক্ষে প্রচারণা চালাতে পারবে না। আসেন আমরা সেই আইনটা একটু দেখি। সেই আইনটাতে কি বলা আছে? গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 86 অনুসারে কি বলা আছে? যদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন, তাহা হইলে তিনি অনধিক 5 বছর এবং অনন্য 1 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। ক্লিয়ার কথা? তাহলে তারা তো অলরেডি প্রভাবিত করা শুরু করেছে, তারা হার পক্ষে প্রভাবিত করা শুরু করেছে। এদের প্রত্যেকের তো মিনিমাম 1 বছরের শাস্তি হবে। আলী রিয়াজকে শাস্তি কমাতে পারবেন? ওনার আমেরিকার প্রভাব খাটিয়ে পারবেন? এই যখন ঘটনা দেখেন, আলী রিয়াজ কি করতেছেন? আলী রিয়াজ সাহেব উনি আবার এখন মন্ত্রী পদমর্যাদা আছেন। উনি দেখেন ওনার, আমি গতকাল 3 দিনের একটা ইতিহাস দিচ্ছি আপনি, 3 দিনের ওনার অকর্মকাণ্ড। বুধবার দিন আজকে এফডিসিতে একটা ডিবেট ফর ডেমোক্রেসি একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে উপস্থিত থেকে বলেছেন গণভোটে হা জয়যুক্ত হলে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়ন হবে, উনি বলেছেন। আগের দিন উনি জাতীয় জাদুঘরের মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে একটা মত বিনিময় করেছেন। সেখানে বসে উনি বলেছেন যে বহু জাতিগোষ্ঠী ধর্মের স্বীকৃতি সংবিধানে রাখতে গণভোটে হাকে বিজয়ী করুন। উনি প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু তারপরে উনি শনিবার দিন সিলেটে বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটা গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণের অনুষ্ঠান হয়েছিল। সেখানে উনি বলেছেন ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে হা ভোট দিন।
উনি এগুলি বলছেন। ইন্টারেস্টিং হলো এগুলো হয়তো উনি বলছেন, এখানে আইন ভঙ্গ করছেন উনি, তারপরে আমি ধরে নিলাম উনি উপদেষ্টা, উনি এটা বানিয়েছেন, ওনার খুব আবেগ আছে পেছনে, ঠিক আছে মানলাম। কিন্তু প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু প্রচারণা চালানোর জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন। এবং আপনি গেলে দেখবেন প্রত্যেকটা সরকারি অফিসে, প্রাইমারি স্কুলে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনি দেখবেন বড় বড় করে বিলবোর্ড, বড় বড় করে ব্যানার টাঙানো আছে যে হাতে ভোট দিন। করলেনটা কি? আমি যে গণপ্রজাতন্ত্রী আদেশের কথা বলছি, নির্বাচন কমিশনও কিন্তু এই ব্যাপারে এখন মুখ খুলতে শুরু করেছে। গতকালকে আমি দেখলাম কালের কণ্ঠে দুজন নির্বাচন কমিশনার বলেছেন, তাদের দুজনের বক্তব্যের উপর ভিত্তি করে কালের কণ্ঠ একটা নিউজ করেছে, এবং সেই নিউজের শিরোনাম হলো সরকারি চাকুরিরা কোনো পক্ষ নিতে পারবেন না। এবং সেখানে ওনারা যাকে বলেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, তার সঙ্গে আলাপ করেছেন। এবং এই ভদ্রলোক কি বলেছেন? এই ভদ্রলোক বলেছেন যে সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং ও পোলিং অফিসার তো বটেই, কোন সরকারি কর্মচারী কর্মকর্তারা হার পক্ষে দেন বা ভিড় বিপক্ষে না ভোট দেন এটা বলতে পারবেন না, এটা একেবারেই নিষেধ। এবং তিনি আবার একটু মাঝখানে একটু মানে আপনার একটু আপোষ করার চেষ্টা করেছেন। ওটা আপোষ করে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে তারা যে উপদেষ্টারা করছেন তার কি হবে, তখন তিনি সেটাই ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আপনারা হয়তো প্রশ্ন করবেন উপদেষ্টা মহোদয়রা তো ভোটের পক্ষে প্রচার করছেন। আমি বলবো উপদেষ্টা মহোদয়রা সরকারি চাকুরে নন, তারা পাবলিক সার্ভেন্ট। আমি এখনো বুঝি নাই যে সরকারি চাকুরি আর পাবলিক সার্ভেন্টের মধ্যে পার্থক্যটা কি। যাক, উনি বলেছেন, শুনি কি বলেছেন। উনি ব্যাখ্যা দিয়েছেন গভর্নমেন্ট সার্ভেন্ট বা প্রজাতন্ত্রের কর্মচারী নন, কাজেই উপদেষ্টারা গণভোটে হার পক্ষে বলতে পারবেন। ওনারা নিজেরাই জাতির জন্য অনেক টাকা পয়সা খরচ করে এই বিষয়ে একটা উদ্যোগ নিয়েছেন, সে কারণে উপদেষ্টাদের ভোটের পক্ষে প্রচার চালাবে, এটাই বাস্তবতা। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা তা পারবেন না। যাক, উনি যেটা বলেছেন উপদেষ্টাদেরকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমি ছাড় দেব না। আমি বলবো উনি এটাও ভুল বলেছেন যে সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী, গভর্নমেন্ট সার্ভেন্ট এবং পাবলিক সার্ভেন্ট, আমি এর মধ্যে কোনো পার্থক্য দেখি না। আমি এটার মধ্যে কোনো পার্থক্য দেখি না, সবাই পাবলিক সার্ভেন্ট। গভর্নমেন্ট সার্ভেন্ট আবার কি? গভর্নমেন্ট থেকে শোনা ভাই, গভর্নমেন্ট তো পাবলিক। গভর্নমেন্ট ইটস এ গভর্নমেন্টের ওনার কে? একটা সরকারের মালিক কারা? জনগণ। সরকার চলে কার টাকায়? জনগণের টাকায়। তো জনগণের টাকায় যারা চলে তারা সবাই পাবলিক সার্ভেন্ট। এগুলি এই 7-5 বোঝায় লাভ নাই। ইলেকশন কমিশনার হয়েছেন ভাই, আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি মনে করি এই ইলেকশন কমিশন যে আসলে একটা মেরুদণ্ড সম্পন্ন ইলেকশন কমিশন, সেটা প্রমাণের একটা সুবর্ণ সুযোগ এরা হারাচ্ছে। যেই দিন থেকে আলী রিয়াজ এই অপকর্ম শুরু করেছেন, সারা দেশে ঘুরছেন ফিরছেন, এবং তার পিছনে পুরো গভর্নমেন্ট ঘুরতেছে, পুরো সরকার আলী রিয়াজকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তারেক রহমান যখন যেখানে যান তার সঙ্গে পুরো বিএনপি যায়, ডক্টর শফিকুর রহমান যখন যেখানে যায় তার পেছনে পুরো জামাত ইসলাম যায়, আর আলী রিয়াজ, এই আমেরিকার নাগরিক আলী রিয়াজ যখন যেখানে যায় তার পিছনে পুরো গভর্নমেন্ট যায়। আলী রিয়াজের কথা মতো গভর্নমেন্ট চলছে, এবং গভর্নমেন্ট একটা আইন লঙ্ঘন করতেছে। এই কথার মধ্যে আর কোন আলোচনা নাই রে ভাই, আপনি আলোচনা করেন সারাদিন, বাট দিস ইজ রিয়েলিটি। আলী রিয়াজ এই গভর্নমেন্টটাকে একটা ফানি একটা মানে সাবজেক্ট বানিয়ে দিছে, সারা দুনিয়ার কাছে একটা হাস্যকর সরকারে পরিণত করছে। আলী রিয়াজ যত যাই করেন না কেন, এই ব্যাপারে কিন্তু দেশের আইন বিশেষজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞ তারা কে কি বলেছেন আপনারা দেখুন। অলরেডি কিন্তু বিশিষ্ট আইন বিশেষজ্ঞ যিনি আছেন ডক্টর শাহাদিন মালিক, তিনি বলেছেন যে এই বিদ্যমান আইন অনুসারে উপদেষ্টারা গণভোটের হার পক্ষে প্রচার চালাতে পারেন না। এবং খুবই আলোচিত নির্বাচন সংস্কার কমিশনের যিনি সদস্য ছিলেন বেগম জেসমিন টুলি, তিনি একটা কথা বলছেন আগে, এবং উনি বলছেন যে এই নির্বাচন কমিশনের উচিত ছিল এই যে আইনের বাধ্যবাধকতা, এটা আগেই এই উপদেষ্টাদেরকে জানিয়ে দেওয়া। যে কথাটা আমি একটু আগে বললাম, যে নির্বাচন কমিশনের একটা মানে সুবর্ণ সুযোগ ছিল যে ওনারা যে একটা সরকারের মানে কথা মতো চলার জন্য আসেন নাই,
ওনারা যে স্বাধীনভাবে একটা নির্বাচন পরিচালনা করতে আসছেন, এটা প্রমাণের একটা সুবর্ণ সুযোগ ওনারা নষ্ট করেছেন। সরকার যখন নাকি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হা ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন, তখনই তাদের থামানো উচিত ছিল, বলা উচিত ছিল যে এটা আপনারা পারেন না। এই কাজ শুরু হয়েছে আরো 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ পরে এসে ওনারা বলতেছেন যে ওনারা এটা পারেন না। মানে আমি যে একটা কথা বলেছিলাম, বহুবার বলেছি, যে এই নির্বাচন কমিশনকে আমার কাছে অথর্ব, অযোগ্য এবং অনভিজ্ঞ মনে হয়, তার প্রমাণ তারা দিয়েছেন। যে তারা বুঝতেই পারছেন না কখন থামাতে হবে, কখন বলতে হবে যে কাজটা আপনি পারেন না করতে। ভাগ্য ভালো একজন নির্বাচন কমিশনার, আমি এই আব্দুর রহমানুল মাসুদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি মেরুদণ্ড সোজা করে কথাটা বলেছেন। আমি মনে করি এখন এই ব্যাপারে সরকারের নির্বাচন কমিশন সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেকটা সরকারি অফিস থেকে সেই বিলবোর্ড এবং যত ফেস্টুন আছে, ব্যানার আছে, সব নামানো উচিত এবং এইগুলির পিছনে যে খরচ হয়েছে সেই খরচ আলী রিয়াজের কাছ থেকে আদায় করা উচিত। দেশটাকে সবার সামনে হাসির পাত্র বানানোর যে প্রবণতা এই ডক্টর আলী রিয়াজ শুরু করেছেন, এটা থামানো উচিত। ওনার তো কিছু যায় আসে না, উনি যে আমেরিকার নাগরিক, আমরা মানুষের কাছে বেজ্জতি হলে ওনার কি যায় আসে? উনি একের পর এক আইন ধুয়ে চলেছেন। প্রিয় দর্শক, আমি শুরুতে যেটা বলেছিলাম যে আসলে 3টা পক্ষ দেখছি, একটা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে, আর একটা জামাতে ইসলামী, সেটা হলো আপনার ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, আর একটা হলো সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে। এই ত্রিমুখী হচ্ছে সরকারের ভাব দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচন তাদের কাছে কোনো ইস্যু না। তাদের জীবন মরণ সমস্যা হচ্ছে এখন হা ভোটকে জয়যুক্ত করানো। অদ্ভুত। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। বাংলাদেশের রাজনীতিতে কেউ যখন 17 বছর পর ফিরে আসে, প্রশ্নটা হয় সে ফিরছে কি শুধু দেশে নাকি ক্ষমতায়। তারেক রহমানের ঢাকায় ফেরা কোনো আবেগঘন বিমানবন্দরের দৃশ্য নয়, কোনো পারিবারিক পুনর্মিলনও নয়। এটি একটি স্পষ্ট রাজনৈতিক সংকেত। তিনি আবার খেলায় নামছেন এবং এই খেলায় হারার সুযোগ তার নেই, কারণ এটি তার প্রথম ইনিংস নয়, দ্বিতীয় ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে ভুল করার জায়গা থাকে খুবই কম। 18 মাস কারাবাস, 17 বছরের নির্বাসন, অসংখ্য মামলা, অসংখ্য বিতর্ক, এসব কিছুর পরেও তারেক রহমানের দেশে ফেরা শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং তার জন্য রাজনৈতিক অধ্যায়ের দ্বিতীয় ইনিংসের সূচনা। 2007 সাল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। দুর্নীতির মামলা, কারাগার, অসুস্থতা, তারপর একরকম বাধ্য হয়েই যুক্তরাজ্যে যাত্রা। সেই সময় অনেকেই ভেবেছিল এখানেই হয়তো শেষ, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান অধ্যায়টি বন্ধ হয়ে গেল। কিন্তু বাস্তবে তা হয়নি। লন্ডনে থেকেও তিনি ছিলেন রাজনীতির ভেতরেই। ভার্চুয়াল সভা, নির্দেশনা, সিদ্ধান্ত সবই হয়েছে দূর নিয়ন্ত্রণে। বিএনপির অনেক গুরুত্বপূর্ণ আন্দোলন, অবস্থান, এমনকি দলীয় কাঠামোর রদবদলেও তার ছাপ ছিল স্পষ্ট। তিনি সামনে ছিলেন না, কিন্তু কেন্দ্র থেকে সরে যাননি। এই দীর্ঘ অনুপস্থিতির সবচেয়ে বড় খেসারত দিতে হয়েছে তার ইমেজে। দেশে ছিলেন না, এই অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়। মা হাসপাতালে, ছেলে লন্ডনে, এই বাক্যটি রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছিল। এটা শুধু বিরোধীদের আক্রমণ ছিল না, বিএনপির ভেতরেও চাপ তৈরি করেছিল। এমনকি বিএনপির সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও কাজ করেছে। জুলাই অভ্যুত্থানের 15 মাস পরে নির্বাচন যখন সামনে, ঠিক তখনই তার দেশে ফিরে আসা। এতে বিএনপির মধ্যেও দেখা যাচ্ছে প্রাণ উচ্ছলতা, কিন্তু তার নিজের জন্য এক কঠিন পরীক্ষা। আজকের বিএনপি আগের বিএনপি নয়। এই দল এখন আরো বেশি কেন্দ্রীভূত, আরো বেশি একমুখী। দলে প্রকাশ্য কোনো বিকল্প নেতৃত্ব নেই। একসময় বিএনপিতে যে একাধিক ক্ষমতার বলয় ছিল, সেগুলো এখন প্রায় নিশ্চিহ্ন। তারেক রহমানই সিদ্ধান্তের কেন্দ্রে। লন্ডনে থেকেও তিনি সেটা প্রমাণ করেছেন। দেশে ফিরে সেই কেন্দ্রীয়তা আরো দৃশ্যমান। এটা একদিকে তার নেতৃত্বের শক্তি, অন্যদিকে ঝুঁকিও। কারণ বিকল্প নেতৃত্ব না থাকলে দলের সব সাফল্য যেমন তার ঘাড়ে যায়, তেমনি সব ব্যর্থতার দায়ও
তার উপর এসে পড়বে। এই বাস্তবতা মাথায় রেখেই তার বর্তমান কৌশল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার সাম্প্রতিক বক্তব্যগুলো লক্ষ্য করলে একটি স্পষ্ট পরিবর্তন চোখে পড়ে। আগের সেই আগ্রাসী প্রতিশোধমূলক ভাষা নেই। এখন শোনা যাচ্ছে প্রতিহিংসার রাজনীতি নয়, রাষ্ট্র সংস্কার, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র। 31 দফা সংস্কার প্রস্তাব সামনে এনে তিনি নিজেকে কেবল আন্দোলনের নেতা হিসেবে নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করতে চাইছেন। এটা ইমেজ রিবিল্ডিং, এটা কৌশলগত। কারণ তিনি জানেন শুধু সরকার বিরোধী হলেই আর ক্ষমতায় ফেরা যায় না। জনগণ এখন জানতে চায় আপনি ক্ষমতায় গেলে কি করবেন। এই প্রশ্নের উত্তর দিতেই তার এই সংযত ভাষা, রাষ্ট্রকেন্দ্রিক বয়ান। এর সঙ্গে যোগ হয়েছে মানবিক গল্প, মায়ের অসুস্থতা, মৃত্যু, পরিবারের চাপ, দীর্ঘ প্রবাস। এই বিষয়গুলো এখন আর আড়ালে নেই, বরং সামনে আনা হচ্ছে সচেতনভাবে। তারেক রহমানকে দেখানো হচ্ছে একজন দায়িত্বশীল সন্তান হিসেবে, যিনি রাজনীতির বাইরে থেকেও পরিবার বহন করেছেন। এই গল্পের আরেকটি অধ্যায় জাইমা রহমান। ব্যারিস্টার জাইমা রহমানের উপস্থিতি হঠাৎ নয়। এটা নিছক পারিবারিক ছবিও নয়, এটা একটি রাজনৈতিক বার্তা। একদিকে ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত, অন্যদিকে নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা। বাংলাদেশে বংশানুক্রমিক রাজনীতি নিয়ে প্রশ্ন থাকবেই, কিন্তু জাইমা রহমানের শিক্ষাগত যোগ্যতা, পরিমিত উপস্থিতি এই সমালোচনাকে কিছুটা নরম করে। তবুও বাস্তবতা কিন্তু কঠিন। তারেক রহমানের সামনে সবচেয়ে বড় বাধা এখনো আইনি। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো শুধু কাগজে কলমে নয়, রাজনৈতিক বাস্তবতায়ও ভারী বোঝা। তিনি নির্বাচন করতে পারবেন কিনা, সরাসরি দায়িত্ব নিতে পারবেন কিনা, এই প্রশ্নগুলো এখনো খোলা। এ বিষয়টি শুধু বাংলাদেশের আদালতের উপর নির্ভর করছে না, আন্তর্জাতিক দৃষ্টি, পশ্চিমা দেশগুলোর আস্থা, গণতান্ত্রিক আচরণ সবকিছুই জড়িত। তারেক রহমান নিশ্চয়ই ভালো করেই জানেন একটি ভুল বক্তব্য, একটি উস্কানিমূলক সিদ্ধান্ত পুরো খেলাই বদলে দিতে পারে। আরেকটি বড় চ্যালেঞ্জ সংস্কার বনাম নির্বাচন। বিএনপি দ্রুত নির্বাচন চায়, কিন্তু একই সঙ্গে সংস্কারের কথাও বলছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা সহজ নয়। অতিরিক্ত সংস্কার দাবি করলে নির্বাচন পেছাতে পারে, শুধু নির্বাচন চাইলে সংস্কারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। তাই বলা যায় সূক্ষ্ম দড়ির উপর দিয়ে হাঁটছেন তারেক রহমান। দলকে চাঙ্গা রাখা, কর্মীদের নিয়ন্ত্রণে রাখা, একই সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্বশীলতার বার্তা দেওয়া, সব একসঙ্গে সামলাতে হচ্ছে। এটাই তার দ্বিতীয় ইনিংসের আসল পরীক্ষা। এই ইনিংসে সফল হলে তিনি হবেন সেই রাজনীতিক যিনি দীর্ঘ নির্বাসনের পর ফিরে এসে নিজেকে বদলেছেন। ব্যর্থ হলে তিনি হয়তো ইতিহাসে থাকবেন এক অপূর্ণ সম্ভাবনা হিসেবেই। এই মুহূর্তে তারেক রহমান মাঝপথে দাঁড়িয়ে, পেছনে বিতর্কের ভার, সামনে সম্ভাবনার দরজা। প্রশ্ন একটাই, তিনি কি শুধু ফিরে এসেছেন নাকি সত্যি বদলে গেছেন? আর এই প্রশ্নের উত্তর আর কেউ নয়, শুধু দেবে সময়।